তো প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মিথেন হাইড্রেট কি? স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। অতিবেগুনি রশ্মি কিভাবে ওজোন গ্যাসের ক্ষতি করে? গ্লোবাল ওয়ার্মিং কি? গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আলোচনা করো। গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝো? সিএফসি কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে? পরিবেশে ওজোন স্তরের ভূমিকা কি? জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? বায়োফুয়েল বলতে কি বোঝো? এই কটা প্রশ্ন কিন্তু তোমরা পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে রেডি করবে, ঠিক আছে। পরের আমরা চ্যাপ্টার চলে আসি গ্যাসের আচরণ। দেখো, আয়তনের অনুপাত নির্ণয়ের অঙ্ক, গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয়ের অঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক, তারপরে তোমার গ্যাসের আয়তন নির্ণয় বিষয়ক যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা হলো মূল কথা, কারণ এখান থেকে কিন্তু অঙ্ক একটা আসবেই। কিন্তু যেটা মজার ব্যাপার, এই অঙ্কের অথবাতে, আবারও বলছি, একটা অঙ্ক দিল, অঙ্কের অথবাতে আর একটা প্রশ্ন থাকে। যারা অঙ্ক নিয়ে ভয় পাও তাদের বলে রাখি যে অতটা টেনশন নেওয়ার কিছু নেই। অঙ্কের অথবাতে যে প্রশ্ন কটা দিচ্ছি সে প্রশ্ন কটা একটু ভালো করে করো। কী কী প্রশ্ন? চার্লসের সূত্রটি বিবৃতি করো, বয়েলের সূত্রটি বিবৃতি করো, প্রমাণ চাপ কাকে বলে, অ্যাভোগাড্রো সূত্র কি, শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ু শুষ্ক হয় কেন, উষ্ণতার পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। এই যে প্রশ্ন কটা বললাম, এই প্রশ্ন কটা কিন্তু আমাদের গ্যাসের আয়তন চ্যাপ্টার থেকে রেডি করবে। তার সঙ্গে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তো ভালো। নেক্সট আমরা চলে আসবো আলো চ্যাপ্টার থেকে। উত্তল দর্পণ ও অবতল দর্পণ বলতে কি বোঝো? প্রতিসরাঙ্ক নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? মাধ্যমের আপাত প্রতিসরাঙ্ক কি? তোমার এটা গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ কাকে বলে? উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে? উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার কি? উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? দীর্ঘদৃষ্টির কারণ ও তার প্রতিকার আলোচনা করো। প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? এই কটা প্রশ্ন তোমাকে আলো থেকে রেডি রাখতে হবে। যে কটা প্রশ্ন বলছি মনে হচ্ছে হয়তো বা অনেক কটা প্রশ্ন, কিন্তু ফিজিক্সে এর থেকে কম বলা সম্ভব নয়। নেক্সট চলো তড়িৎ থেকে। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো। ওহমের সূত্রটি বিবৃতি করো। আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে? তড়িৎ বিভব কাকে বলে? কুলম্বের সূত্রটি কি? কোষের তড়িৎচালক বল কাকে বলে? অর্ধপরিবাহী পদার্থ বলতে কি বোঝো? ওয়ান বোর্ড বলতে কি বোঝো? ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সন্তরণ নিয়মটি বিবৃতি করো। বার্লো চক্রের, এটা প্রিন্টিং মিস্টেক, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব? এটা কিন্তু বার্লো চক্র হবে, ঠিক আছে? এটা হচ্ছে বার্লো চক্র, মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যায়। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। এখান থেকে কোন শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি কিভাবে প্রবর্তিত হয়? ডোনেরাই নারের ত্রয়ী সূত্রটি বিবৃতি করো। সন্ধিগত মৌল কাকে বলে? উদাহরণ দাও। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃতি করো। ইউরেনিয়ামেত্তর মৌল বলতে কি বোঝো? আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কি বোঝো? ত্রয়ী মৌল বলতে কি বোঝো? তড়িৎ ঋণাত্মকতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এবার আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় কেন? CaH2 Na2O MgCl2 অণুগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও। তড়িৎযোজ্যতা বলতে কি বোঝো? আয়নীয় বন্ধন ও তড়িৎযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কোসেল এর সম্ভাবনাগুলি ব্যক্ত করো। আয়নীয় যৌগ সৃষ্টি আর শর্ত কি? সমযোজ্যতা বলতে কি বোঝো? আয়নীয় যৌগ সৃষ্টির শর্ত কি? ঠিক আছে, এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে সমযোজ্যতা বলতে কি বোঝো? লুইস এর মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? পরে কোশ্চেন, সমযোজী যৌগ সৃষ্টি আবার শর্তগুলো কি কি? পরে কোশ্চেন, H2O CO2 NH3 অণুগুলির আর লুইস ডট অঙ্কন করো। পরবর্তী চ্যাপ্টার আমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো? তড়িৎ লেপন বলতে কি বোঝো? গাঢ় সালফিউরিক অ্যাসিডের চেয়ে লঘু সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন? পিটি তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর তড়িৎ দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন? এবার আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে যে প্রশ্নগুলো রেডি করবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতিটি লেখো। পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড P2O5 ও অনার্দ্র CaCl2 ব্যবহার করা যায় না কেন? পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতি নীতিটি লেখো। অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও। স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়? লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্যে কি? হলুদ বর্ণের ফ্লোরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি হবে?
প্রশ্নটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্য কী, ঠিক আছে, এই পর্যন্ত একটা প্রশ্ন। পরেরটা হচ্ছে হলুদ বর্ণের ফ্লোরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কী ঘটবে। ব্যাস। পরের কোশ্চেন নেসলার বিকারকের সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে। পরবর্তী প্রশ্ন অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয়। পরের কোশ্চেন অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আছে কিভাবে বোঝা যায়। পরবর্তী কোশ্চেন পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতি নীতিটি লেখো। পরের কোশ্চেন পরীক্ষাগারে প্রস্তুত H2S গ্যাসকে কিভাবে বিশুদ্ধকরণ করা যায়। পরের কোশ্চেন নাইট্রোলিন কি ইহা কিভাবে প্রস্তুত হয়। কোশ্চেন পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হয়। এবার আসবো পরবর্তী চ্যাপ্টার ধাতুবিদ্যা। লোহায় মোর্চা ধরার বিক্রিয়াগুলো কি কি। এক টুকরো জিনকে কপার সালফেট দ্রবণে যোগ করলে কি ঘটবে। তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কি বোঝো। গ্যালভানাইজেশন বলতে কি বোঝো। থার্মিট পদ্ধতি নীতিটি বিক্রিয়া সহ উল্লেখ করো। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা যায়। এবং জৈব রসায়ন আমাদের লাস্ট, যেখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। সমগণীয় শ্রেণী ও সমগণ বলতে কি বোঝো। সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ বলতে কি বোঝো। ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো। কার্যকারী গ্রুপ বলতে কি বোঝো। সমবায়তা বলতে কি বোঝো। ডিনেচার্ড স্পিড কি। ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো। ইথিলিন থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করা হয়। তো এই হলো আমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন, যেখান থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। সেই চ্যাপ্টারগুলোর প্রশ্নই শুধুমাত্র তুলে ধরা হয়েছে, কারণ অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে না, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়নি। আমাদের 3 মার্কের প্রশ্ন যেখান থেকে আসবে সেটা হলো গ্যাসের আচরণ। যে প্রশ্নগুলো রেডি করবে কি কি। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্র অঙ্কন করো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো। কোনো গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু অঙ্ক রয়েছে, আমি তোমাদের এর আগেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, এই অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলোর কিন্তু সাজেশন হয় না। যেমন কোনো গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয়ের অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা তো টোটালি ক্যালকুলেশনের পার্ট। তো যাই হোক, একটা প্রশ্ন যেটা হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক কি। এটা যেমন একটা প্রশ্ন, কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ডাইরেক্ট ক্যালকুলেশন আসে। যেমন কেমন টাইপের ক্যালকুলেশন আসবে দেখে নাও। যেমন একটা প্রশ্ন 21 গ্রাম লোহিত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এসটিপিতে তার আয়তন কত। তো এই টাইপের অঙ্ক আসবে। অঙ্কটার অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি 11.01। আবার ধরো আরও একটা প্রশ্ন, এনটিপিতে 67 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে। এটার উত্তর হবে 160.5 গ্রাম। আরও একটা অঙ্ক এখানে আমি তুলে ধরেছি, যেমন একটি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে তা ধাতব অক্সাইড 112 গ্রাম এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় যার বাষ্প ঘনত্ব 22, কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। এটার অ্যান্সার হবে 44 গ্রাম। এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আমার এই চ্যাপ্টার থেকে আসবে, যে কারণে রাসায়নিক গণনা থেকে কিন্তু একটু অঙ্ক তোমাকে যার যে পাঠ্য বই রয়েছে সে সেখান থেকে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট, তাপ থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো। তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এদের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক কী। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর একক উল্লেখ করো। এবার আসবো আলো থেকে কী কী প্রশ্ন। উত্তল লেন্সকে কীভাবে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গলীয় দর্পণের জন্য প্রমাণ করো R=2F, যেখানে R= বক্রতা ব্যাসার্ধ এবং F= ফোকাস দূরত্ব। দেখাও যে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির কোনো রকম কৌণিক চ্যুতি ঘটে না। এবং আরেকটা কোশ্চেন, দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টিজনিত সমস্যা বলতে কী বোঝো। এবার আসবো চলতড়িৎ থেকে প্রশ্ন। 3টি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট প্রভেদযুক্ত বিভব প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে 100 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে। ওয়াটের ক্যালকুলেশনের অঙ্ক, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। তারপরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃতি করো। তারপরে একটা প্রশ্ন, R1, R2, R3, এই R1গুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকম আসবে R1, ঠিক আছে, এটা হচ্ছে R2। তো এইভাবে কিন্তু পরীক্ষায় আসবে। রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো যে তুল্য রোধের মান R হলে 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে, এইভাবে ইকুয়াল টু কত হবে। পরবর্তী কোশ্চেন, একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে ইম্পর্টেন্ট, আলফা বিটা আর একটা গামা, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক, আলফা বিটা ও গামা বিভিন্ন ধর্মের তুলনা করো। পরের কোশ্চেন, ভর বিচ্যুতি কাকে বলে, নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো।
নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো? প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো। পরবর্তী চ্যাপ্টার পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? আয়নন বিভব কাকে বলে? পর্যায় সারণীতে এর মান কীভাবে পরিবর্তিত হয়? মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কীভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয়? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? পরবর্তী চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তড়িৎযোজী যৌগগুলিতে উপস্থিত তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? পরবর্তী প্রশ্ন, তড়িৎযোজী যৌগ NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? তার পরবর্তী কোশ্চেন, ক্যালসিয়াম ক্লোরাইড অণু কীভাবে তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, ইলেকট্রনের অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অণুর উদাহরণ ও গঠন উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, XYZ মৌল তিনটির 15, 17, 2 নং শ্রেণীতে অবস্থিত। XOY এবং XOZ দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও রাসায়নিক বন্ধনের প্রকৃতি লেখো। পরবর্তী কোশ্চেন, কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন তা ব্যাখ্যা করো। পরবর্তী চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের পার্থক্য আলোচনা করো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়? গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে NaCl এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না, এর কারণ ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয়? পরবর্তী চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতির ধাপগুলি, শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি, শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্পোৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি, শর্ত সহ ও সমীকরণ সহ বর্ণনা করো। বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেনের আবদ্ধকরণ, বিভিন্ন ধাপগুলি, বিক্রিয়া সহ উল্লেখ করো। লাস্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সের 3 মার্কের প্রশ্ন হিসেবে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হলো জৈব রসায়ন। কী কী প্রশ্ন রয়েছে? ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যাবে? ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয়? ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া উল্লেখ করো। জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো। পলিথিন, টেফলন, পিভিসির মনোমারের নাম লেখো এবং এদের ব্যবহার উল্লেখ করো। আর তারপরে কিছু কিছু যৌগ রয়েছে, যে যৌগগুলোর নাম একটু তোমরা ভালো করে, যেটার স্বভাবয়বগুলো রয়েছে সেই সম্ভাব্য স্বভাবয়বগুলো তোমরা একটু রেডি করে রাখবে, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে এবং আসার সম্ভাবনাটাও রয়েছে। তো যাই হোক, প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে C2H6O, তারপরটা C9H10, তারপরটা C5H10O, তারপরটা C3H8O। মানে বিষয়টা একটু টাইপিংয়ের ব্যাপার রয়েছে, আমি তোমাদের বিষয়টা পরিষ্কার করে বলে দিই। সেটা হচ্ছে C2H6O প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে যেটা রয়েছে C9H10, ঠিক আছে? পরেরটা রয়েছে তোমার C5H10O, তারপরটা রয়েছে ঠিক এরকমভাবেই C3H8O। তো যাই হোক, এই হলো আমাদের প্রশ্ন। অনেকে বলতে পারো স্যার 3 মার্কের জন্য এত প্রশ্ন দিলেন, কিন্তু তোমরা জানো ফিজিক্সের প্রশ্ন কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরা, ভালো করে প্র্যাকটিস করা। আশা করছি এখান থেকে কমন পাবে, এর বাইরে প্রশ্ন আসবে না।